বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম রাত 12টার ভয়ানক ঘটনা, পর্ব 1, শালবনের নীরব ডাক। চাঁদহীন এক অন্ধকার রাত, দূরে নদীর ধারে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে হাওয়ায় দুলে উঠছে শুকনো পাতার মচমচে শব্দ। গ্রামের নাম শালবন। নামটা শুনলে শান্ত একটা জায়গা মনে হয়, কিন্তু এখানে শান্তি নেই। যে কেউ এই গ্রামে রাত কাটানোর সাহস করে তার জীবনে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ মানসিক ভারসাম্য হারায়, আর কেউ আর কখনো ফিরে আসে না। গ্রামের প্রান্তে বুড়ো হাশেম চাচার চা দোকান। রাতে দোকান বন্ধ করার আগে তিনি আগুনের পাশে বসে কাঁপা গলায় বললেন, এই শালবনে রাত 12টায় হাঁসফাঁস করে যে কান্না শোনা যায়, ওটা মানুষের না রে বাবা, ওটা ওর কান্না। তার পাশে বসা তরুণ সাংবাদিক রিফাত চমকে তাকাল। ওর মানে কে চাচা? চাচা তাকিয়ে বলল, রুদ্রনাথ, পুরনো মন্দিরের পুরোহিত, আগুনে পুড়ে মরেছিল, কিন্তু কেউ বলে সে মরেনি, সে বদলে গেছে। রিফাতের চোখে কৌতূহল, বদলে গেছে মানে? চাচা নিঃশব্দে তাকিয়ে থাকল অন্ধকারের দিকে। ও এখন এই গ্রামের ছায়া। রিফাতের নোটবুকের পাতা কাঁপছে হালকা হাওয়ায়, সে লিখে নিচ্ছে প্রতিটা কথা। তার ইউটিউব চ্যানেলের নাম ডার্ক বাংলাদেশ মিস্ট্রি, ভৌতিক ঘটনা নিয়ে কাজ করে। এই শালবন নিয়ে সে অনেক গল্প শুনেছে, কিন্তু এখন সত্যিটা খুঁজে বের করাই তার লক্ষ্য। সে গ্রামের একমাত্র অতিথিশালা ইনক্লো, পুরনো কাঠের দরজা, জানালার ফাঁক দিয়ে ঢুকছে ঠান্ডা হাওয়া। রাশেদ তার ক্যামেরাম্যান বন্ধু বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছে। ভাই, এই জায়গাটা সত্যি একটু বেশি চুপচাপ না? রিফাত হাসল, ভয় পেয়ে গেছ নাকি? রাশেদ উত্তর দিল না। বাইরে বাতাসে হঠাৎ যেন একটা দীর্ঘশ্বাস ভেসে এলো, আসো। দুজনেই থমকে গেল। রাশেদ ধীরে ধীরে জানালা বন্ধ করল। রাত 11:30। রিফাত তার ক্যামেরা অন করল। ভিউয়ার্স, আজ আমরা আছি শালবন গ্রামে। বলা হয় এখানে রাত 12টার পর থেকে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আজ আমরা তা প্রমাণ করার চেষ্টা করব। রাশেদ ভিডিও ধরল। তারা বেরিয়ে পড়ল পুরনো মন্দিরের দিকে। পথটা আঁকা বাঁকা, দুপাশে বিশাল গাছ, পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পর্যন্ত আসছে না। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ কাঁদল, যেন কারোর উপস্থিতি টের পেয়েছে। রিফাতের পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ হলো, টুক টুক টুক। রাশেদ কাঁপা গলায় বলল, ভাই, কেউ যেন আমাদের অনুসরণ করছে না তো? রিফাত থেমে পেছনে তাকাল। কেউ নেই, তবুও বাতাস ভারী লাগছে, যেন অদৃশ্য কেউ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। 12টা বাজল। ঘড়ির কাঁটা যখন 12টায় ছুল, তখনই একসাথে বাতাসে কেঁপে উঠল গাছগুলো। মন্দিরের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ, ওম, রুদ্র, রুদ্র। রিফাত ক্যামেরা তুলে ধরল। দর্শকরা দেখুন এই আওয়াজ কোথা থেকে আসছে। রাশেদ কাঁপা হাতে টর্চ ধরল। আলো পড়তেই দেখা গেল মন্দিরের দরজাটা আধ খোলা। রিফাত ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে মাটিতে ছড়িয়ে আছে ছাই, মোমবাতির গন্ধ, আর একপাশে পুরনো একটা ভাঙা মূর্তি। হঠাৎ মূর্তির পাশে মাটিতে টর্চের আলো পড়ল, কারোর পদচিহ্ন। কিন্তু পদচিহ্নগুলো শুধু ভেতরে গেছে, বাইরে আসেনি। রাশেদ চিৎকার করে উঠল, ভাই, এখান থেকে বের হও। ঠিক তখনই মন্দিরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ধপ করে আলো নিভে গেল। অন্ধকারে শুধু এক ঠান্ডা কণ্ঠস্বর, তোরা দেখতে এসেছিস? তাহলে দেখ। তারপর এক বিকট চিৎকারে কেঁপে উঠল শালবন। পর্ব 2, মন্দিরের ভেতরের ছায়া। মন্দিরের দরজা ধপ করে বন্ধ হওয়ার পর চারদিক অন্ধকারে ঢেকে গেল। রাশেদের হাত কাঁপছে, টর্চ নিভে গেছে। শুধু রিফাতের ক্যামেরার নাইট ভিশন আলোতেই দেখা যাচ্ছে ম্লান সব দৃশ্য। রিফাত ফিসফিসিয়ে, রাশেদ, দরজাটা খোলো, কেউ দরজাটা ভেতর থেকে বন্ধ করল। রাশেদ ভয়ে, ভাই, কেউ তো এখানে ছিল না, আমি কারোর ছায়াও দেখিনি। হঠাৎ পেছনের দিক থেকে ঠক 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 শব্দ শোনা গেল, যেন কেউ লাঠি দিয়ে মাটিতে আঘাত করছে। রিফাত ক্যামেরা ঘুরিয়ে ধরল। অন্ধকারের ভেতরে দেখা গেল মূর্তির পাশে এক লম্বা ছায়া নড়ছে, কিন্তু সেখানে কেউ নেই। আলোটা একটু ঘুরতেই দেখা গেল ভাঙা মূর্তির চোখে জ্বলজ্বল করছে লাল আলো। রাশেদ চিৎকার করে উঠল, ভাই, ওই মূর্তিটা তো একটু আগে এমন ছিল না।
ঠিক তখনই ঠান্ডা বাতাসের ঝাপটায় ক্যামেরা নড়ে গেল, স্ক্রিনে অদ্ভুত বিকৃতি দেখা দিল, আর সেই বিকৃতির মাঝখানে মুহূর্তের জন্য দেখা গেল একটা মুখ, পোড়া, বিকৃত, কিন্তু চোখে আগুনের মতো লাল আলো। মন্দিরের বাইরে একই সময়ে গ্রামের চা দোকানের হাশেম চাচা ঘুমোতে পারছিল না। হঠাৎ বাতাসে ভেসে এলো এক চিৎকার, বাঁচাও! তিনি জানালা খুলে বাইরে তাকালেন, কিন্তু পুরো গ্রাম অন্ধকার। দূর থেকে মন্দিরের দিক থেকে ভেসে এলো মন্ত্রোচ্চারণের শব্দ, ঠিক পুরোহিতর মতো। ওম রুদ্র, ওম রুদ্র, তোমার আত্মা ফিরিয়ে দাও। চাচা ভয় পেয়ে দরজা বন্ধ করে নামাজের মাদুরে বসে পড়লেন। তিনি জানতেন কেউ আবার শালবনের মন্দিরে ঢুকেছে, আর এবারও কেউ ফিরবে না। আবার মন্দিরের ভেতরে ফিরে আসা যাক। রিফাত তার ব্যাগ থেকে লাইট জ্বালাতে চেষ্টা করল, কিন্তু লাইটের ব্যাটারি শেষ। রাশেদ হঠাৎ বলল, ভাই শুনতে পাচ্ছ? কারোর পায়ের শব্দ আসছে, টক টক টক। পায়ের শব্দ কাছে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তারপর মন্দিরের মেঝেতে হঠাৎ এক ফোঁটা রক্ত পড়ল, তারপর আরও এক ফোঁটা। রিফাত ক্যামেরা তুলল, ছাদের দিকে তাকিয়ে গেল, আর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছাদে ঝুলছে একটা পুরনো সাদা কাপড় পরা দেহ, চোখ দুটো খোলা, মুখ থেকে রক্ত ঝরছে ধীরে ধীরে। রাশেদ চিৎকার করে উঠল, রিফাত চলো এখান থেকে। দুজনেই দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা খুলছে না। বাইরে বাতাসে শব্দ হলো, তোরা যেতে পারবি না। একটা ঠান্ডা হাত হঠাৎ রাশেদের কাঁধে পড়ল। সে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু কাঁধে একটা দাগ, যেন কেউ নখ দিয়ে টেনে দিয়েছে। রিফাত চিৎকার করে বলল, কে তুমি? সামনে আসো। অন্ধকারে এক কণ্ঠস্বর ভেসে এলো, আমার নাম রুদ্রনাথ, আমি আমার পূজা শেষ করিনি। চারদিক কাঁপতে লাগল, দেয়ালে আগুনের মতো লাল ছায়া ছড়িয়ে পড়ল, আর এক মুহূর্তে সব নিভে গেল। শুধু রিফাতের ক্যামেরা পড়ে রইল মাটিতে, তার ভেতরে রেকর্ড হচ্ছিল শেষ দৃশ্য। দুটা ছায়া ধীরে ধীরে মন্দিরের ভেতরে মিলিয়ে যাচ্ছে। পর্ব ৩, মৃত নাকি জীবিত। ভোরের আলো উঠেছে, কিন্তু শালবনের মানুষ এখনও ঘর থেকে বেরোচ্ছে না। রাতের সেই চিৎকার গ্রামের সবাই শুনেছে, তবু কেউ সাহস করছে না দেখতে যাওয়ার। হাশেম চাচা অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে শেষমেশ বললেন, যদি ওরা এখনও বেঁচে থাকে? দুজন তরুণ, শামীম আর সাগর, কাঁপতে কাঁপতে রাজি হলো যেতে। তারা হাতে বাঁশের লাঠি, পকেটে আগরবাতি নিয়ে ধীরে ধীরে এগোলো মন্দিরের দিকে। মন্দিরের সামনে পৌঁছে তারা থমকে গেল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা ধোঁয়া বেরোচ্ছে। সাগর বলল, ভাই ভেতরে কেউ আছে? শামীম টর্চ জ্বালাল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল মাটিতে কিছু পড়ে আছে, যেন কাপড়ে মোড়ানো শরীর। তারা ভেতরে ঢুকল, দেখে জমে গেল শরীর। মাটিতে পড়ে আছে রাশেদ, মুখে কালো দাগ, চোখ বন্ধ, ঠোঁটে শুকনো রক্ত। রিফাত কোথায়? শামীম চিৎকার করল। কোনো উত্তর নেই, শুধু মন্দিরের দেয়ালে লেখা কালো অক্ষরে, আমি ফিরে এসেছি। রাশেদ হঠাৎ কেঁপে উঠল, সে জীবিত। শামীম তাকে ধরে উঠাল, ভাই কি হয়েছে বলো। রাশেদের কণ্ঠ কর্কশ, গলা শুকিয়ে গেছে। ও এসেছে। কে এসেছে? রুদ্রনাথ। তারপর সে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। দুপুরে গ্রামের ডাক্তার এসে রাশেদকে দেখল। সে তখনও অজ্ঞান, কিন্তু ঘুমের মধ্যে কিছু বলছে বারবার। রিফাত রিফাত বলল ও ফিরে আসবে। গ্রামবাসীরা মন্দিরের দরজা পেরিয়ে আর যায়নি, কিন্তু রিফাতের খোঁজে পুলিশ এলো ঢাকা থেকে। পুলিশ ক্যামেরাটা উদ্ধার করল মন্দিরের মেঝে থেকে। ক্যামেরার ভেতরে রেকর্ড করা ছিল শেষ ভিডিওটা। রিফাত আর রাশেদ দৌড়াচ্ছে, পেছনে ছায়া, আর তারপর স্ক্রিন ভরে যাচ্ছে আগুনে। শেষে শোনা যায় রিফাতের গলা, ওরা আমাকে ডাকছে। তারপর স্ক্রিন কালো। ৩ দিন পর রাশেদ সুস্থ হলো কিছুটা, কিন্তু তার চোখের দৃষ্টি বদলে গেছে। সে কথা বলছে কম, আর রাতে ঘুমোতে গেলেই জেগে উঠে চিৎকার করে। ১২টার সময় ও আসবে। গ্রামের সবাই ভয় পেয়ে গেল। হাশেম চাচা বলল, এই ছেলেটা আর আগের মতো নেই, ওর ভেতরে কিছু ঢুকে গেছে। রাত নামল আবার। রাশেদ একা বসে আছে জানালার পাশে। বাইরে দূরে মন্দিরের দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। ঘড়ির কাঁটা এগিয়ে গেল। রাত ১২টা। একটা ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল ঘরে, মোমবাতির আলো নিভে গেল। রাশেদ আস্তে আস্তে হাসল, তুই ফিরে এসেছিস রিফাত? বাইরে দরজায় শব্দ, ঠক ঠক। সে দরজা খুলে দিল। বাতাসের ঝাপটায় জানালার পর্দা উড়ে গেল, আর পরের মুহূর্তে ঘরটা ফাঁকা, রাশেদ নেই।
মেঝেতে পড়ে আছে শুধু একটা নোট। আমি ফিরে এলাম, 12টায় দেখা হবে। পর্ব 4 ফিরে আসা, কিন্তু কে? পরদিন সকালে গ্রামের সবাই হতবম্ব। রাশেব, যে ছেলেটা আগের রাতে হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে। হাশেম চাচার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, চুপচাপ, মুখে কোনো অভিব্যক্তি নেই। চাচা দৌড়ে গেলেন তার কাছে। বাবা, তুমি ঠিক আছো? কই ছিলে সারা রাত? রাশেদ ধীরে মাথা তুলল, ঠোঁটে হালকা হাসি। আমি তো এখানেই ছিলাম চাচা, শালবনের ভেতরেই। চাচা গলা শুকিয়ে জিজ্ঞেস করলেন, রিফাত কোথায়? রাশেদ ফিসফিসিয়ে বলল, ও তো এসেছে, তোমরা শুধু দেখতে পাওনি। তারপর একেবারে পাথরের মতো চুপ। রাত নামল আবার। গ্রামে একটা অদ্ভুত অস্থিরতা। যেই রাত 12টার কাছাকাছি আসে, গরু ছাগল চিৎকার শুরু করে, শিশুরা ঘুম ভেঙে কাঁদে, আর মন্দিরের দিক থেকে ভেসে আসে মানুষের হাসির মতো একটা শব্দ। কিন্তু সেটা হাসি নয়, বরং কান্নার সঙ্গে মিশে থাকা এক ভয়ানক আওয়াজ। চাচা দরজা বন্ধ করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন। দূরে রাস্তার ধারে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, রাশেদ আর রিফাত। চাচা চিৎকার করে উঠলেন, আলহামদুলিল্লাহ, ওরা ফিরে এসেছে। কিন্তু পরক্ষণেই তার কণ্ঠ থেমে গেল, কারণ টর্চের আলোতে দেখা গেল ওরা দুজন হাঁটছে না, বরং ভেসে চলছে মাটির ওপরে। চোখ দুটো জ্বলছে লাল আলোয়, মুখে একই হাসি। চাচা দরজাটা ধপ করে বন্ধ করে কোরআন হাতে নিলেন। বাইরে তখনও সেই দুজনের কণ্ঠ, চাচা দরজা খোলো, আমাদের চা খেতে ইচ্ছা করছে। চাচার চোখে পানি এসে গেল। তিনি ফিসফিসিয়ে বললেন, ওরা মানুষ না, ওরা ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামের মাঝখানে পাওয়া গেল হাশেম চাচার দেহ। দরজা খোলা, কিন্তু ভেতরে কোনো চিহ্ন নেই। তার মুখে একটাই শব্দ লেখা, রুদ্রনাথ। পুলিশ এলো, কিন্তু কোনো প্রমাণ পেল না, শুধু এক টুকরো ভিডিও। চাচার দোকানের সিসিটিভিতে দেখা গেল রাত 12টায় দরজার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে, একজনের হাতে ক্যামেরা, আরেকজনের চোখে লাল আলো। তারপর ভিডিও কাঁপতে কাঁপতে নিভে যায়। সেই রাতে শালবনের আকাশে অদ্ভুত আলো। পুরো গ্রাম নিস্তব্ধ, কিন্তু মন্দিরের দিক থেকে ভেসে এলো এক ভয়ানক হাসি, হা হা হা, 12টায় আবার দেখা হবে। পর্ব 5 রুদ্রনাথের অভিশাপ। শালবন এখন মৃত নীরব। দিনের বেলাতেও পাখিরা আর গান গায় না, আর গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে, কারণ সবাই জানে এখন এখানে মানুষ শুধু দিনে বেঁচে থাকে। রাত 12টার পর গ্রামের মালিক অন্য কেউ। একদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিদুল স্যার সাহস করে বেরোলেন। তিনি যুক্তিবাদী মানুষ, ভূতে বিশ্বাস করেন না। তিনি বললেন, এই সব কুসংস্কার, আমি আজ রাত 12টায় প্রমাণ করব কিছুই হয় না। গ্রামের সবাই তাকে থামাতে গেল, কিন্তু তিনি শুনলেন না। রাত নেমে এলো, হালকা কুয়াশা। স্যার এক হাতে লণ্ঠন, অন্য হাতে কোরআন নিয়ে গেলেন মন্দিরের পথে। মন্দিরের সামনে পৌঁছে তিনি দেখলেন দরজার পাশে রক্ত দিয়ে লেখা, রাত 12টায় আমায় ডাকো। স্যার কণ্ঠ শক্ত করে বললেন, তুমি মানুষ হলে বেরিয়ে এসো। কিন্তু ভেতর থেকে উত্তর এলো, আমি মানুষ ছিলাম, এখন বিশ্বাস। এক ঝাপটা ঠান্ডা বাতাসে লণ্ঠন নিভে গেল। স্যার হাতরাতে বেরোতে চাইছিলেন, তখন পেছন থেকে এক ছায়া হাত রাখল তার কাঁধে। একটা কর্কশ কণ্ঠ, স্যার ভয় পেয়েছেন? তিনি ঘুরে তাকালেন, রাশেদ দাঁড়িয়ে, কিন্তু তার মুখের অর্ধেকটা যেন পুড়ে গেছে, চোখ লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি তো মরেছিলে। রাশেদ বলল, মৃতরা মরে না স্যার, তারা ফিরে আসে 12টায়। এরপর আর কেউ জানে না স্যার কিভাবে হারিয়ে গেলেন। পরদিন সকালে মন্দিরের সামনে পাওয়া গেল তার কোরআনটা, কিন্তু কোরআনের পাতাগুলোতে লাল রঙে লেখা, রুদ্রনাথের পূজা সম্পূর্ণ হোক। গ্রাম জুড়ে ছড়িয়ে গেল আতঙ্ক। একজন মোল্লা এসে বললেন, রুদ্রনাথের আত্মা বন্দী নেই, সে মুক্ত। তার পূজা অসম্পূর্ণ ছিল, এখন সে মানুষ খুঁজছে যার শরীর দিয়ে সে শেষ আচার সম্পন্ন করবে। সবাই অবাক, কে সেই মানুষ? মোল্লা ধীরে বললেন, রিফাত, যে মন্দিরে প্রথম পা রেখেছিল।
রাত 12টা, মন্দিরের ভেতর আগুনের শিখা জ্বলছে। ছায়ার ভেতর থেকে এক কণ্ঠ, আজ আমার পূজা সম্পূর্ণ হবে। আলোয় দেখা গেল রিফাতের মুখ, কিন্তু তার চোখে আগুনের মতো লাল রং, আর তার ঠোঁট নড়ছে এক অজানা মন্ত্রে। রুদ্রনাথ এখন তার ভেতরে। সে ধীরে ধীরে বলল, রুদ্র বেঁচে থাকবে, মানুষ মরবে। চারদিক কেঁপে উঠল, আর শালবনের মাটি ফেটে বেরোল ধোঁয়া, যেন পুরো গ্রাম আগুনের নিচে ডুবে যাচ্ছে। পর্ব 6, অভিশপ্ত গ্রামের শেষ রাত। শালবন এখন প্রায় জনশূন্য। গ্রামের বাকি মানুষরা দিনের আলোতেই ঘরবন্দি। রাতে বেরোতে সাহস নেই কারো, কারণ সবাই জানে রাত্রি 12টার পর রুদ্রনাথের অভিশাপ ফিরে আসে। শেষ কয়েকজন বাকি মানুষ, মহিদুল স্যার, হাশেম চাচা এবং কিছু সাহসী তরুণ পরিকল্পনা করল রুদ্রনাথকে থামানোর। আমরা তাকে ধরা চাই না, বললেন চাচা, আমরা তাকে বাধ্য করব যেন সে আর কাউকে ক্ষতি করতে না পারে। রাত 12টার ঘণ্টা বাজল। মন্দিরের দিক থেকে আগুনের আলো জ্বলতে শুরু করল। রাশেদ আর রিফাত, যারা ইতিমধ্যেই রুদ্রনাথের আশ্রায়, দেখা গেল ভেসে আসছে, চোখে লাল আগুন, মুখে অদ্ভুত হাসি। মহিদুল স্যার কোরআন বের করলেন, আর চাচা হাতে লাঠি। তরুণরা প্রার্থনা করতে শুরু করল। রুদ্রনাথের কণ্ঠ বাইরে থেকে ভেসে এলো, তোমরা কি ভেবেছ তুমি আমাকে থামাবে? এক মুহূর্তে বাতাস ঘুরে গেল, মেঝেতে আগুনের শিখা আর ছায়াগুলো ঘিরে ধরল বাকি মানুষদের। একজন চিৎকার করে কেঁপে উঠল, ওরা এখন আমাদের ভেতর। হঠাৎ রাশেদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। আমি আর রিফাত মানুষ নই, সে বলল, আমরা শুধুই বাহন, রুদ্রনাথ এখন আমাদের ভেতরে। চাচা ভয়ে পিছিয়ে গেল। মহিদুল স্যার কোরআন তুলে ধরা শুরু করলেন। শুধু একবারে এক শক্তি, বাতাসের সঙ্গে শব্দ, আগুন, ছায়া সব মিলিয়ে তাদের ঘিরে ধরল। রুদ্রনাথ বলল, শেষ জিনিসটা যে প্রয়োজন সেই আত্মা। তারপর রাশেদ এবং রিফাত একত্রিত হয়ে ভেসে গেল। শেষ কয়েকজন মানুষের চোখে তাদের দেহ যেন অচল হয়ে গেল, কেউ চিৎকার করতে পারল না। ভোরের আলো উঠল, গ্রামে আর কেউ বাঁচেনি। মন্দিরের সামনে পড়ে আছে শুধু ধোঁয়া, আগুনের ছাই আর লাল অক্ষরে লেখা, রুদ্রনাথ বেঁচে আছে, শালবন আমার। শালবন এখন পুরোপুরি অভিশপ্ত। যে কেউ এই গ্রামে পা রাখবে সে রাত 12টার কাছে বেঁচে থাকতে পারবে না। করম শেষ।